হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক জীবনানন্দ দাশ। কাব্য সাহিত্যের পাশাপাশি তার কথা সাহিত্য এবং গদ্য সাহিত্য এখানে কিন্তু থাকবে। একটা কথা, এসএলএসটি এবং এমএসসি সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ বইটি প্রি বুকিং শুরু হয়ে গেছে। অলরেডি 375 কপি বই প্রি বুকিং হয়ে গেছে, আর 125 কপি বই অবশিষ্ট রয়েছে। যারা বইটি প্রি বুকিং করতে চান 15 তারিখ থেকে কুরিয়ার করা হবে, 15 মে থেকে। ওকে, বইটার 660 টাকা দাম আছে, 20% ডিসকাউন্ট 528 টাকা। যারা কলেজ স্ট্রিট থেকে নিতে চান 528 টাকাতে প্রি বুকিং করবেন, আর যারা কুরিয়ার করতে চান পোস্ট অফিস মারফত 528 প্লাস 72 মোট 600 টাকাতে প্রি বুকিং করবেন। আর মাত্র 125 কপি অ্যাভেলেবেল আছে। প্রায় 1.5 বছর পর এই বইটি প্রকাশিত চলেছে নতুন সংস্করণ। এই সংস্করণ ষষ্ঠ সংস্করণ, এখানে যথেষ্ট অথেন্টিক তথ্য দেওয়া আছে। আমার গুগল পে নাম্বার, ফোনপে নাম্বার 8768830230। ওকে, সৌম্যদীপ মাইতি নামে আছে, এটাই আমার গুগল পে ফোনপে নাম্বার। আর যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে চান বা কল করতে চান এই নাম্বারে কল করে নেবেন। দেখুন, আজের টপিক জীবনানন্দ দাশ। তো আমি এখানে জন্মস্থান দিয়েছি, মানে তথ্যভিত্তিকটা বলছি, তথ্যভিত্তিক পড়াবো না। আমি জাস্ট এখানে যারা তথ্যভিত্তিক পড়তে চান তারা তো বইটা নমুনা পেয়েই গেছেন। যারা মানে অনলাইনার বা শর্ট প্রশ্ন পড়তে চান এখানে দেওয়া আছে। আগে দেখুন, তো জন্মসাল, মৃত্যুসাল এইগুলো 1899, 1954 এগুলো তো আছেই। রূপসী বাংলার কবি বলে একটা হেডলাইন্স করে দেওয়া আছে। এগুলো আমি পড়াবো না, আমি পড়াবো আজকে শর্ট প্রশ্ন। জন্মস্থান, বংশ পরিচয়, পিতামহ, পিতামাতা এগুলো দেওয়াই আছে, কোনো অসুবিধা নেই। ভাই বোন, দাম্পত্য সঙ্গী, সন্তান সবই দেওয়া আছে আমাদের বইতে। দেখুন, জেনারেল উপাধি, কী কী উপাধি ছিল সেগুলো সব দেওয়া আছে। কোন কোন কবি বলা হয়, কে কী বলেছে সব দেওয়া আছে। ওকে, তার সাহিত্যগত আবির্ভাব, প্রথম কবিতা কোনটা, প্রথম গদ্য রচনা কোনটা, তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন সব দেওয়া আছে। তার গ্রন্থপঞ্জি, এখন গ্রন্থপঞ্জি মানে শুধু কাব্যগ্রন্থ পড়লে হবে না, তার কথা সাহিত্য বা তার গদ্য সাহিত্যের নামগুলো পড়তে হবে। ওকে, গদ্য গ্রন্থের নাম। কারণ পরীক্ষায় যে প্রশ্ন আসছে যে কাব্য সাহিত্য টপিক আছে বলে কাব্য সাহিত্যই পড়বো, তা কিন্তু হবে না, বারবার বলছি। ওকে, তো দেখুন তার কবিতার সংখ্যা কটা, তার প্রথম কাব্যগ্রন্থ, হ্যাঁ সব দেওয়া আছে। পত্রিকায় প্রকাশ, উৎসর্গ, এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা, শেষ কবিতা, এই কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য সব আছে। সমালোচনা এগুলো সব আছে। কোন কোন কবিতায় রবীন্দ্রের প্রভাব পরিলক্ষিত হয় সব দেওয়া আছে। তাদের ভূষল পাণ্ডুলিপি, তার সাল, উৎসর্গে করেছে, কবিতার সংখ্যা, সূচিপত্র, প্রথম কবিতা, শেষ কবিতা, তথ্য সব দেওয়া আছে। ইহায় বনলতা সেন সম্পর্কে সব দেওয়া আছে। প্রথম কবিতা, শেষ কবিতা, কী পুরস্কার পেয়েছেন এই কাব্যগ্রন্থের জন্য, হ্যাঁ সব দেওয়া আছে। তবে এই কাব্যগ্রন্থের কোন কবিতায়, মানে এই নামেরই একটা কবিতায় কার কোন কবিতার ছায়াপাত ঘটেছে, যেমন এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার সঙ্গে সাদৃশ্য আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য, চ্যানেল কাব্যগ্রন্থ মহাপৃথিবী, বাজরাও সাতক্ষীতারা তিমির, উৎসর্গ, কবিতার সংখ্যা, রূপসী বাংলা, প্রকাশকাল, রচনাকাল, হ্যাঁ। তারপর দেখুন উৎসর্গ হচ্ছে আবহমান বাংলা বাঙালিকে, মোট কবিতার সংখ্যা 61টি, তারা সম্পাদনা করেছে সব আছে। বেলা বেলা কালবেলা তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ এটা, হ্যাঁ সব দেওয়া আছে। তার শ্রেষ্ঠ কবিতা, তার জন্য কী পুরস্কার পেয়েছিল, এটা তার কবিতা সংকলন গ্রন্থ সব দেওয়া আছে। ছোটো গল্প এখানে কয়েকটা দেওয়া আছে, 34 ছোটো গল্পের নাম দেওয়া আছে। গল্প সংকলন গ্রন্থ দেওয়া আছে। উপন্যাস, তার 14টা উপন্যাস এখানে আছে, তার মধ্যে 11টা উপন্যাসের নাম দেওয়া হয়েছে। তার একমাত্র প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে মরণোত্তর, সেটা হচ্ছে কবিতার কথা। প্রকাশ করা হচ্ছে 1955 খ্রিস্টাব্দ বা 1362 বঙ্গাব্দ। এইখানে লেখা আছে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে প্রবন্ধ সংকলন আছে, যাই হোক সব দেওয়া আছে। পত্রাবলী, তার নিজস্ব কবিতার অনুবাদ, সকৃত অনুবাদ, তার বিভিন্ন রচনা পূর্বনাম, রূপসী বাংলার পূর্বনাম যেমন বাংলা তস্ত্র নীলিমা, শ্বেতপত্র কবিতার পূর্বনাম সবিতা, ঐমন্ত্রীয় কবিতার পূর্বনাম আকাশলীনা, কোনো কাব্যগ্রন্থ তিনি উৎসর্গ করেছেন 4টা কাব্যগ্রন্থ, সেগুলো সব দেওয়া আছে। দেখুন, তারপর লিটারারি নোটস কি, কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি, এগুলো অনলাইনে পেয়ে যাবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি মোটামুটি এখানে
শুরুটা দেওয়া আছে, ঠিক আছে। তারপর কবিতা সম্পর্কে কিছু তথ্য দেখুন, মোটামুটি এখানে 3টা দেওয়া আছে। তার কবিতা বৈশিষ্ট্য, যারা হচ্ছে MA বা গ্র্যাজুয়েশন পড়ান তার কবিতার বৈশিষ্ট্য সংক্ষেপে যখন 5 নাম্বার 10 নম্বরে পড়বে এখান থেকে আপনারা করাতে পারেন। ওকে, তাদের কথাসাহিত্য, কথাসাহিত্যের বিষয়, প্রবন্ধের বিষয় সব দেওয়া আছে। তার উল্লেখযোগ্য প্রবন্ধ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। দেখুন, কবি জীবন দাসের নায়িকা দেখুন, নাটোরের বনলতা সেন, সুরঞ্জনা, সুচেতনা, অরুণিমা সান্যাল, শেফালিকা বোস, শ্যামলী, সরোজিনী, অমিত সেন প্রমুখ। তার যে গবেষক সব দেওয়া আছে এখানে দেখুন। পুরস্কার ও স্বীকৃতি বা সম্মাননা, তিনি কোন কাব্যগ্রন্থের জন্য বা কবিতা সংকলনের জন্য কী কী পুরস্কার পেয়েছেন দেখুন। তারপর জীবন দাস কেন্দ্রিক রচিত গ্রন্থ ও তার লেখক দেখুন, সব দেওয়া আছে। ওকে, মৃত্যুস্থান লাস্টে দেওয়া আছে। হ্যাঁ, যে তিনি হচ্ছে ট্রাম দুর্ঘটনায় মারা যান। বিগত 200 বছরে কলকাতা শহরে ট্রাম দুর্ঘটনায় এর সংখ্যা 1। তো আমাদের বইয়ে 32 সাহিত্যিক আছে, তার সম্পর্কে গদ্য, প্রবন্ধ, নাটক, উপন্যাস সব দেওয়া আছে, শুধু রবীন্দ্রনাথরা সম্পূর্ণ নেই। এবার দেখুন বাকি সব দেওয়া আছে। তো যাই হোক, আমাদের বই যদি 32 সাহিত্যিক 600 পেজের বই হয় তাহলে মোটামুটি ধরতে পারি যে 30টা হলে মানে অ্যাভারেজ 20 পেজে তথ্য দেওয়া আছে একটা সাহিত্যিক সম্পর্কে। এর বাইরে আর কোনো কিছু পড়বে না। 95% কমন অলরেডি এখান থেকে এসেছিলো MSc পরীক্ষা, এবারেও আসবে। এবারে ষষ্ঠ সংস্করণে বহু চেঞ্জ করেছে। ওকে, যাদের কাছে পঞ্চম বা ষষ্ঠ সংস্করণ নেই তারা অবশ্যই নিয়ে নেবেন, কারণ প্রথম থেকে 4th সংস্করণ কম তথ্য, এই সংস্করণে আমরা 50 থেকে 60 তথ্য অ্যাড করেছি। এবার দেখুন, যারা তথ্য পড়তে ভালো তথ্য পড়ে নেবেন। এখানে সম্পর্কে মোটামুটি 20 পেজ তথ্য দেওয়া আছে। তো 14 পেজ তথ্য আছে এখানে, আর 6 পেজ আছে শর্ট প্রশ্ন। এবার দেখুন আমরা আলোচনা করব শর্ট প্রশ্ন। ওকে, যারা তথ্য পড়তে ভালো আছেন তথ্য পড়বেন, যারা শর্ট প্রশ্ন পড়তে ভালো আছেন শর্ট প্রশ্ন পড়বেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বা 6 ফাল্গুন 1305 বঙ্গাব্দে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগ মানে অধুনা বাংলাদেশ এর অন্তর্গত বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। জীবন দাসের পিতা এবং মাতার নাম কি? পিতার নাম সত্যম দাশগুপ্ত আর মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস বা কুসুম কুমারী দেবী। জীবন দাসের পিতামহের নাম কি? সর্বানন্দ দাশগুপ্ত। জীবন দাসের জন্মসূত্রে পদবী কী ছিল? দাশগুপ্ত। জীবন দাস কবে গুপ্ত বর্জন করে কেবল দাস লেখা শুরু করেন? 30 দশকের শুরুতে, বা তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, যার প্রকাশকাল 1927 বা 1334 প্রকাশিত হওয়ার পর থেকে গুপ্ত বর্জন করে কেবল দাস লেখা শুরু করেন। তার ডাক নাম কী ছিল? মিলু। এগুলো সব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবন দাসের মাতা কুসুম কুমারী দেবী বা দাস এর লেখা একমাত্র কাব্যগ্রন্থটির নাম কি? কবিতা মুকুল। তার লেখা সুপরিচিত তৃতীয় শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত কবিতাটির নাম কি? উত্তর হচ্ছে আদর্শ ছেলে। কয়েকটি বিখ্যাত পংক্তি হলো: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল তেজে পড়া মন, মানুষ হইতে হবে এই তার পণ। তা দেখুন, জীবন দাসের মাতা কুসুম কুমারী দেবী এর লেখা একমাত্র গদ্যগ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে পৌরাণিক আখ্যায়িকা। জীবন দাসের ভাই এবং বোনের নাম কি? ভাইয়ের নাম অশোকান্ত দাস এবং বোনের নাম হচ্ছে সুচরিতা দাস। তারা কতজন ভাই বোন ছিলেন? তারা ছিলেন 2 জন ভাই এবং 1 জন বোন। এদের মধ্যে জীবন দাস ছিলেন সবচেয়ে বড়, অর্থাৎ তিনি ছিলেন তার পিতামাতার প্রথম সন্তান। 10 নম্বর দেখুন, জীবন দাসের দাম্পত্য সঙ্গী কে ছিলেন? উত্তর শ্রীমতী লাবণ্যপ্রভা গুপ্ত বা দাস। কবি জীবন দাসের মোট প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা কয়টি? উত্তর 7টি। জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 5টি এবং মরোত্তর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 2টি। তারপর দেখুন, কবি জীবন দাস তার জীবদ্দশায় কটি কবিতা পত্রপত্রিকায় প্রকাশ করেছিলেন? উত্তর হচ্ছে কম বেশি 269টি পত্রপত্রিকায় প্রকাশ করেছিলেন। এর মধ্যে 162টি কবিতা সংকলিত হয়েছিল তার প্রথম 6টি কাব্যগ্রন্থে। তাদের গল্পকার জীবন দাস তার জীবদ্দশায় মোট কটি ছোট গল্প রচনা করেছিলেন? মোট 126টি। চতুর্থ প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট। জীবন দাস কবে কোন পত্রিকায় কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন? স্কুলে ছাত্রাবস্থায়। তার মাত্র 20 বছর বয়সে বরিশাল থেকে প্রকাশিত ব্রহ্মবাদী পত্রিকার 20তম বর্ষের 1326 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা মানে এপ্রিল 1919 খ্রিস্টাব্দ বর্ষ আহ্বান কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন। তারপর দেখুন, রূপসী বাংলার কবি অভিধায় কে খ্যাত হয়েছেন? উত্তর হচ্ছে জীবনানন্দ দাস। তারপর দেখুন, জীবন দাসকে নির্জনতম কবি অভিধায় কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে কবি সাহিত্যিক বুদ্ধদেব বসু।
কবি জীবনানন্দ দাশ সম্পর্কে নির্জনতম আখ্যাটিকে খারিজ করে দিয়েছিলেন? উত্তর হচ্ছে আলোকরঞ্জন দাশগুপ্ত। তাহলে দেখুন 18 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশকে বাংলা ভাষার শুদ্ধতম কবি কবিতায় কারা আখ্যায়িত করেছেন? উত্তর হচ্ছে অমলাশঙ্কর রায় ও আব্দুল মান্নান সৈয়দ উভয়ই। তাহলে 19 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে। প্রবন্ধটি 1925 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকার পরপর 3টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 20 নম্বর প্রশ্ন দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 1925 খ্রিস্টাব্দে 16 জুন মৃত্যুবরণ করলে কবি জীবনানন্দ দাশ তার স্মরণে কোন কবিতাটি রচনা করেন? উত্তর হচ্ছে দেশবন্ধুর প্রয়াণে নামক একটি ব্রহ্মবাদী কবিতা রচনা করেন। কবিতাটি 1332 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় মানে 1925 খ্রিস্টাব্দে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখুন, দেশবন্ধুর প্রয়াণে নামক ব্রহ্মবাদী কবিতাটি কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরাপালক 1927 এর অন্তর্গত। 22 নম্বর দেখুন, এ ব্রহ্মবাদী কবিতাটি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবি ছদ্মনামের রচনা। কবি জীবনানন্দ দাশের কোন কবিতাটি পড়ে কবি শেখর কালিদাস রায় এমন মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু স্মরণে রচিত কবি জীবনানন্দ দাশের দেশবন্ধুর প্রয়াণে নামক কবিতাটি পড়ে কবি শেখর কালিদাস রায় এমন মন্তব্য করেছেন। আচ্ছা, আমাদের কিন্তু এসএলএসটি অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে কাল থেকে। হ্যাঁ, সেটা আমি জানিয়ে দিয়েছি, মাসিক ফিস 500 টাকা, 5 মাসের কোর্স, সেপ্টেম্বরে ক্লাস শেষ করে দেওয়া হবে। তো যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন বা যারা ফ্রেশার্স, একসঙ্গে ক্লাসগুলো করানো হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন 2 থেকে 3টি করে অনলাইন মক টেস্ট পাবেন। আমি সব বিষয়ে ক্লাস করাবো। ওকে, তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের নীলিমা কবিতাটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর দেখুন 1332 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় মানে 1926 খ্রিস্টাব্দে লেখক দীনেশ রঞ্জন দাস সম্পাদিত কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। 24 নম্বর প্রশ্ন দেখুন, কবি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর দেখুন ঝরাপালক 1927 বা 1334। 25 নম্বর প্রশ্ন দেখুন, কবি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরাপালকের কোন 3টি কবিতায় রবীন্দ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে? উত্তর হচ্ছে নীলিমা, পিরামিড এবং সেদিনে ধরণী। এই 3টি কবিতায় রবীন্দ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটির আপাত বিষয়বস্তু ছিল জ্যোৎস্না রাতে হরিণ শিকার। এরপর দেখুন, জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটির বিরুদ্ধে কে বা কারা অশ্লীলতার অভিযোগ তুলেন? প্রখ্যাত সাহিত্য সমালোচক সজিকান্ত দাস এবং লেখক যোগানন্দ দাস সম্পাদিত শনিবারের চিঠি, প্রথম প্রকাশ 1924 বা 10 শ্রাবণ 1331। স্যাটারধর্মী সাহিত্য সাময়িকী বা সাহিত্য পত্রিকার লেখকদের মধ্যে কয়েকজন অভিযোগ তুলেন। 28 নম্বর, কে কোন কাব্যগ্রন্থটি পড়ে জীবনানন্দ দাশকে প্রকৃতির কবি বলে আখ্যা দেন? উত্তর হচ্ছে সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ধূসর পাঞ্জলি পড়ে জীবনানন্দ দাশকে প্রকৃতির কবি বলে আখ্যা দেন। সব ইম্পর্টেন্ট, এখানে 65টা প্রশ্ন আছে। যারা তথ্য পড়তে ভালোবাসেন তথ্য পড়ুন, যারা প্রশ্ন পড়তে ভালোবাসেন প্রশ্ন পড়ুন। মোটামুটি অনেকগুলো অনলাইনার বা তথ্য ভাণ্ডার দেওয়া আছে। বেশিরভাগই তথ্য পড়লে আর কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না। আর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, যারা ভাবছেন এত তথ্য পড়তে পারবো না, আমরা সব অনলাইন ক্লাসে দাগ দিয়ে দেবো ধরে ধরে। এর মধ্যে 95% কমন এসছে, যেটা এমএসসি পরীক্ষায় এসেছিলো, এবারও আসবে। আর প্রাচীর মধ্যযুগে তো 100% আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। তাই অনলাইন ক্লাস করতে চান আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির সবচেয়ে কম পংক্তির কবিতা কোনটি? উত্তর হচ্ছে হাইচিল। কবিতাটিতে মোট পংক্তি আছে 8টি। 30 নম্বর, কবি জীবনানন্দ দাশ তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে শ্রীযুক্ত বুদ্ধদেব বসু মহাশয়কে উৎসর্গ করেন। 31 প্রশ্ন, কবি জীবনানন্দ দাশ তার প্রথম কোন কবিতাটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে অন্ধকার কবিতাটি প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন। 32 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবনানন্দ দাশের কোন কবিতাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ করে সেটিকে চিত্রকর্মী বলে উল্লেখ করেছেন?
উত্তর হচ্ছে মৃত্যুর আগে কবিতাটিকে। তৃতীয় প্রশ্ন, অশ্লীল কবিতা লেখার জন্য জীবনানন্দ দাশের মতো 50 দশকের আর কোন কবির কলেজের চাকরি চলে গিয়েছিল? উত্তর হচ্ছে কবি উৎপল কুমার বসুর কলেজের চাকরি চলে গিয়েছিল। তো দেখুন চৌত্রিশ প্রশ্ন, জীবনানন্দ দাশের তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনলতা সেন 1942 এর কটি কবিতা আছে? উত্তর হচ্ছে প্রথম সংস্করণে 12টি কবিতা ছিল, পরবর্তী সংস্করণে আরও 18টি কবিতা যুক্ত হয়ে মোট 30টি কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। প্রতিটি জায়গায় প্রথম সংস্করণকে গুরুত্ব দেয়, কিন্তু কিছু জায়গায় যেমন বঙ্কিমচন্দ্র বা এই জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ আছে, এগুলো কিন্তু প্রথম সংস্করণ আর দ্বিতীয় সংস্করণকে গুরুত্ব দেয়। প্রথম সংস্করণ ছিল 12টা, দ্বিতীয় সংস্করণে ছিল 18টা, মোট 30টি কবিতা কিন্তু অন্তর্ভুক্ত হয়। তারপর দেখুন জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি তার তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনলতা সেন 1942 এর কত সংখ্যক কবিতা? খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম কবিতা। তারপর দেখুন এটা হচ্ছে প্রথম কবিতা, ঠিক আছে। কবি জীবনানন্দ দাশের তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনলতা সেন এর অন্তর্গত প্রথম কবিতা কিংবদন্তি তুল্য বনলতা সেন কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? এতে মোট কটি পংক্তি আছে বা লাইন আছে? উত্তর হচ্ছে 1342 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়, মানে জানুয়ারি 1935 খ্রিস্টাব্দে কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, সালটা হচ্ছে কত? 1342 বঙ্গাব্দের পৌষ সংখ্যা, মানে জানুয়ারি 1935 খ্রিস্টাব্দে। ওকে, কবিতাটিতে পংক্তি বা লাইন আছে মোট 18টি। এটা অ্যাকচুয়ালি যদি পৌষ সংখ্যা 1342 হয়, তাহলে হচ্ছে এটা জানুয়ারি 1935। যদি 15ই পৌষের আগে হয় তাহলে হচ্ছে ডিসেম্বর 1935 হবে, আর যদি 16ই পৌষের পর থেকে হয় তাহলে হচ্ছে জানুয়ারি 1900, তখন এটা 36 হয়ে যাবে। ওকে, তারপর দেখুন 37 প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের নগ্ন নির্জন হাত কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে তার তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনলতা সেনের অন্তর্গত। কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। আর তৃতীয় প্রশ্ন দেখুন, কবি জীবনানন্দ দাশ তার চতুর্থ প্রকাশিত কাব্যগ্রন্থ মহাপৃথিবী কাকে বা কাদের উৎসর্গ করেন? উত্তর হচ্ছে শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্র এবং শ্রীযুক্ত সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে উৎসর্গ করেন। তাহলে দেখুন 39 প্রশ্ন, কবি জীবনানন্দ দাশ তার পঞ্চম প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি ধারার তিমির 1948 কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে শ্রীযুক্ত হুমায়ুন কবির মহাশয়কে উৎসর্গ করেন। 40 প্রশ্ন, প্রাবন্ধিক জীবনানন্দ দাশের একমাত্র মানে মহত্ব প্রকাশিত প্রবন্ধ গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে কবিতার কথা 1955 বা 1362। প্রবন্ধ গ্রন্থটিতে তার জীবদ্দশায় বিভিন্ন পত্র পত্রিকায় মুদ্রিত কটি প্রবন্ধ সংকলিত হয়েছিল? উত্তর হচ্ছে মোট 15টি প্রবন্ধ সংকলিত হয়েছিল। 41 প্রশ্ন দেখুন, প্রাবন্ধিক জীবনানন্দ দাশের একমাত্র মহত্তর প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতার কথা 1955 এর প্রথম প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে কবিতার কথা। প্রবন্ধটি 1345 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়, মানে 1938 খ্রিস্টাব্দে কবি সাহিত্যিক ও সম্পাদক বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে দেখুন 41 প্রশ্ন, প্রাবন্ধিক জীবনানন্দ দাশের একমাত্র প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কবিতার কথা 1955 এর অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর রচিত জীবনানন্দ দাশের প্রবন্ধটির নাম কি? সেটা ছিল তার দ্বিতীয় সংখ্যক প্রবন্ধ। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা। প্রবন্ধটি 1941 খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজ পত্রিকায় প্রকাশিত হয়। 42 নম্বর দেখুন, জীবনানন্দ দাশের একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতার কথা 1955 এর শেষ প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অসমাপ্ত আলোচনা। প্রবন্ধটি 1360 বঙ্গাব্দের কার্তিক পৌষ সংখ্যায়, মানে 1953 খ্রিস্টাব্দে সাহিত্যিক ও সম্পাদক হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে রূপসী বাংলা। এই কাব্যগ্রন্থটিতে মোট কটি কবিতা আছে? এই কাব্যগ্রন্থটিতে মোট 61টি কবিতা আছে।
তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রূপসী বাংলা এর নামে প্রথম কবি কী রাখতে চেয়েছিলেন? পরে তিনি রূপসী বাংলার নামটি কে রাখেন পরবর্তীকালে? উত্তর হচ্ছে রূপসী বাংলা কাব্যের নাম প্রথমে কবি জীবনানন্দ দাশ বাংলার ত্রস্ত নীলিমা রাখতে চেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে রূপসী বাংলা নামটি রাখেন কবি ভ্রাতা অশোকানন্দ দাশ। তারপর দেখো 35 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের নবম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত আকাশে সাতটি তারা কবিতাটি তার মৃত্যুর পর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রূপসী বাংলার কত সংখ্যক কবিতা? এতে মোট কটি পংক্তি বা লাইন আছে? উত্তর দেখো 6 সংখ্যক কবিতা। কবিতাটিতে মোট পংক্তি বা লাইন আছে 14টি। প্রথম স্তবকে 8টি আর দ্বিতীয় স্তবকে 6টি, মোট 14টি। তারপর দেখুন তার মৃত্যুর পরে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রূপসী বাংলা তিনি কাকে উৎসর্গ করেন? এটি কে বা কারা প্রকাশ করেন? উত্তর হচ্ছে এই কাব্যগ্রন্থ তিনি আবহমান বাংলা বাণিজ্যকে উৎসর্গ করেন। কাব্যগ্রন্থটি কবি জীবনানন্দ দাশের বোন সুচরিতা দাস এবং জীবনানন্দ গবেষক ও ময়ূর পত্রিকা খ্যাত কবি ভূপেন্দ্র গুহ প্রকাশ করেন। তারপর দেখুন 47 প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের 1946 থেকে 47 নামক কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে তার মৃত্যুর পরে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা এর অন্তর্গত। তা দেখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 48 নম্বর, কবি জীবনানন্দ দাশের বোধ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে প্রগতি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তা দেখুন 49 প্রশ্ন, শনিবারের চিঠি সাহিত্য সাময়িকী বা সাপ্তাহিক পত্রিকায় কবি সাহিত্যিক জীবনানন্দ দাশের রচনায় নির্দয় সমালোচনায় কে প্রবৃত্ত হন? উত্তর হচ্ছে প্রখ্যাত সাহিত্য সমালোচক সজনীকান্ত দাস নির্দয় সমালোচনায় প্রবৃত্ত হন। তারপর দেখুন 50 প্রশ্ন, কবি হিসেবে খ্যাত হলেও জীবনানন্দ দাশ বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন। তার উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে মোট 14টি। তাহলে দেখুন 51 প্রশ্ন, ঔপন্যাসিক জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? এটা মরণোত্তর ছিল। তার সব উপন্যাসগুলি মরণোত্তর প্রকাশিত হয়। কবি সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবনী নিয়ে রচিত চমৎকার একটি উপন্যাস একজন কমলালেবু কে রচনা করেছেন? উত্তর হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাস মাল্যবান। ঠিক আছে, তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? মাল্যবান। আর একজন কমলালেবু রচনা করেছেন বাংলাদেশি লেখক অধ্যাপক ও জীবনানন্দ গবেষক সাদুজ্জামান। এই একজন কমলালেবু এই উপন্যাসটি লিখতে গিয়ে 52টি রেফারেন্স গ্রন্থ ছাড়াও কিছু আর্টিকেলের নাম উল্লেখ করেছেন সাদুজ্জামান। ঠিক আছে, একটা বাংলাদেশের গবেষকের নাম সাদুজ্জামান। আরও দুজন গবেষক বিখ্যাত তারা আছে, সেটা পরে দেখতে পাবেন। তাহলে দেখুন কবি জীবনানন্দ দাশের নায়িকা কারা ছিলেন? নাটোরের বনলতা সেন, সুরঞ্জনা, সুচেতনা, অরুণিমা সান্যাল, শেফালিকা বোস প্রমুখ। এছাড়া আরও কয়েকটি আছে, সেটা আমাদের তথ্যে দেওয়া আছে। তারপর দেখুন 53 প্রশ্ন, জীবনানন্দ দাশের লিটারারি নোটস কি? 1925 খ্রিস্টাব্দ থেকে জীবনানন্দ দাশ বাঁধানো এক্সারসাইজ খাতায় ধারাবাহিকভাবে কিছু টুকরো টাকরা কথা টিকা টিপ্পনী লিখতে শুরু করেছিলেন, যা তিনি লিটারারি নোটস নামে চিহ্নিত করেছিলেন। এগুলি 56টি বাঁধানো এক্সারসাইজ খাতায় লেখা, তারিখ ধরে লেখা। এর খাতাগুলোর পৃষ্ঠা সংখ্যা 4272টির মতো এবং শব্দ সংখ্যা 6,62,160টির আশেপাশে ছিল। তারপর দেখুন খুব ইম্পর্টেন্ট, জীবনানন্দ দাশের লিটারারি নোটস বা দিনলিপি কে সম্পাদনা করেন? উত্তর হচ্ছে জীবনানন্দ গবেষক ও ময়ূর পত্রিকার খ্যাত কবি ভূপেন্দ্র গুহ সম্পাদনা করেন। তারপর দেখুন 55 নম্বর, একজন বিদেশি গবেষক আছে। ভারতীয় গবেষক তো ভূপেন্দ্র গুহ, বাংলাদেশি গবেষক সাদুজ্জামান, আর বিদেশি গবেষক আছে ক্লিন্টন বি সিলি। তার একজন বিদেশি গবেষক হচ্ছে ক্লিন্টন বি সিলি, যেগুলো আমাদের তথ্যে দেওয়া আছে। যাই হোক, জীবনানন্দ দাশের লিটারারি নোটস বা দিনলিপির খাতাগুলো কার কাছে সংরক্ষিত ছিল? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে জীবনানন্দ গবেষক ও ময়ূর পত্রিকার খ্যাত কবি ভূপেন্দ্র গুহের কাছে সংরক্ষিত ছিল ভূপেন্দ্র গুহের মৃত্যুর আগে পর্যন্ত। ওকে, তারপর দেখুন 56 প্রশ্ন, জীবনানন্দ দাশের লিটারারি নোটস বা দিনলিপির খাতাগুলোর পৃষ্ঠা সংখ্যা এবং শব্দ সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 4272টির মতো
এবং শব্দ সংখ্যা ছিল 6,62,160-র আশেপাশে। তাদের 57 প্রশ্ন, জীবনানন্দকে বাদ দিয়ে 1930 পরবর্তী বাংলা কাব্যের কোনো সম্পূর্ণ আলোচনা হতেই পারে না, মন্তব্যটি কী করেছেন? মন্তব্যটি করেছেন সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু। 58 প্রশ্ন একটু অন্যরকম, খুব ইম্পর্ট্যান্ট। মারিত গণ্ডার লুব্ধিত ভাণ্ডার, কবি জীবনানন্দ দাশগুপ্ত এইবার দুটি গণ্ডারমারি কবিতা লিখিয়াছেন। অশ্লীল মন্তব্যকে মানে তার প্রতি একটা বিরূপ মন্তব্য করেছেন। এই মন্তব্যটা কার হতে পারে সবাই জানেন। মন্তব্যটি কী করেছেন? উত্তর হচ্ছে শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সাহিত্য সমালোচক রজনীকান্ত দাস এই মন্তব্যটি করেছেন। এসব বিরূপ মন্তব্য রজনীকান্ত দাসই করে থাকেন। তাহলে দেখুন 59 নম্বর প্রশ্ন, কল্যাণী এসু, তোমার কবিতাগুলি পড়ে খুশি হয়েছি, তোমার লেখায় রস আছে, সক্রিয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। কে কাকে চিঠিতে এমন লিখেছেন? উত্তর হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি জীবনানন্দ দাশকে চিঠিতে এমন লিখেছেন। 60 নম্বর প্রশ্ন দেখুন, আলেখ্য জীবনানন্দ, জীবনানন্দ দাশকে কেন্দ্র করে বা জীবনানন্দ দাশ কেন্দ্রিক এই সমালোচনামূলক গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে আলেখ্য জীবনানন্দ গ্রন্থটি জীবনানন্দ গবেষক ও ময়ূর প্রক্রিয়া খ্যাত কবি ভূপেন্দ্র গুহের লেখা। ঠিক আছে, জীবনানন্দ গবেষক ও ময়ূর প্রক্রিয়া খ্যাত কবি ভূপেন্দ্র গুহের লেখা। তারপর দেখো 61 নম্বর প্রশ্ন, অনন্য জীবনানন্দ ক্লিন্টন বিশিল 2011, জীবনানন্দ দাশ কেন্দ্রিক এই সমালোচনামূলক অনুবাদ বা অনুদিত গ্রন্থটি কে রচনা করেন? এটি কার কোন গ্রন্থের বাংলা অনুবাদ? অনন্য জীবনানন্দ ক্লিন্টন বিশিলি 2011। উত্তর হচ্ছে বাংলাদেশি সাহিত্যিক ও অধ্যাপক ফারুক মঈনুদ্দিন এই গ্রন্থটি রচনা করেন। সমালোচনামূলক গ্রন্থটি মার্কিন বা আমেরিকান একাডেমি অনুবাদক অধ্যাপক ও জীবনানন্দ গবেষক ক্লিন্টন বিশিলির আ পোয়েট অ্যাপার্ট সাল হচ্ছে 1990 নামক ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ বা বঙ্গানুবাদ। তারপর দেখো 62 নম্বর প্রশ্ন, একজন ভারতীয় বাঙালি জীবনানন্দ গবেষক, একজন বাংলাদেশি জীবনানন্দ গবেষক এবং একজন বিদেশি জীবনানন্দ গবেষকের নাম উল্লেখ করুন। আমি আগেই বলেছি এটা। উত্তর হচ্ছে একজন ভারতীয় বাঙালি জীবনানন্দ গবেষকের নাম হচ্ছে ময়ূর পত্রিকা খ্যাত কবি ভূপেন্দ্র গুহ। একজন বাংলাদেশি জীবনানন্দ গবেষকের নাম হচ্ছে শাহাদুজ্জামান এবং একজন বিদেশি মানে মার্কিন বা আমেরিকান জীবনানন্দ গবেষকের নাম হচ্ছে ক্লিন্টন বিশিলি, যার জন্ম হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থটিকে নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে 1359 বঙ্গাব্দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে 1952 খ্রিস্টাব্দে কবি জীবনানন্দ দাশের তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ মমতা সেন, যার প্রকাশকাল হচ্ছে 1942 খ্রিস্টাব্দ বা 1349 বঙ্গাব্দ। এর পরিবর্তিত, প্রথমটা নয় কিন্তু পরিবর্তিত কলকাতার সিগনেট প্রেস সংস্করণের জন্য নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে 1359 বঙ্গাব্দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়। তাহলে দেখুন 64 নম্বর, এটাও পুরস্কার, কবি জীবনানন্দ দাশ কবে কোন গ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আছে। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য অকাদেমি পুরস্কার কে লাভ করেন? জীবনানন্দ দাশ। ওকে, দেখুন উত্তর 1955 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, যার সাল হচ্ছে মে 1954 খ্রিস্টাব্দ বা 1361 বঙ্গাব্দ, শুধুমাত্র 1954 মনে রাখলেই হবে, নামক কবিতা সংকলন গ্রন্থের জন্য তার পরের বছর মানে 1955 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন, যেটা হচ্ছে মরণোত্তর। তিনিই প্রথম সাহিত্য অকাদেমি পুরস্কার পান। বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপককে, সেটা হচ্ছে সত্যেন্দ্র ভাদুড়ী। তিনি অক্টোবর 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দে প্রকাশিত তার প্রথম উপন্যাস জাগরি, এই উপন্যাসের জন্য তিনি 5 বছর পর মানে 1950 খ্রিস্টাব্দে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ওকে, আচ্ছা একটা কথা বলি যে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে সাহিত্য অকাদেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার, আর পুরো বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। এগুলো মনে রাখবেন। লাস্ট প্রশ্ন, তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন। আর এই বইটি কিনতে চাইলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
কবি সাহিত্যিক জীবনানন্দ দাশ কবে, কোথায়, কী কারণে মৃত্যুবরণ করেন বা পরলোক গমন করেন? উত্তর হচ্ছে 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবর, মানে 5 কার্তিক 1361 বঙ্গাব্দ। কলকাতার বালিগঞ্জ শহরে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয়ে গিয়েছিল আর ভেঙে গিয়েছিল তার কণ্ঠ, উরু এবং পাঁজরের হাড়। বিগত 200 বছরে ট্রাম দুর্ঘটনায় মৃত সংখ্যা হচ্ছে 1, সেটি হচ্ছে জীবনানন্দ দাশ। তথ্যহীন দেখুন, আমরা মোটামুটি 12টা বই থেকে কিন্তু তথ্যগুলো জোগাড় করেছি। তাই আমাদের বইগুলো পড়লে আমাদের কোনো সাহিত্য বই আর আলাদা করে পড়তে হবে না। সমাজ তথ্য এবং গবেষণামূলক বই থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো নিয়েছি। ওকে, এখানে শুধুমাত্র তথ্য নয়, শর্ট প্রশ্ন এমনকি অনলাইনার অনেক কিছু পেয়ে যাবেন। তো তথ্যটাই বেশি দেওয়া আছে, ঠিক আছে। এই 12টা বইতে কিন্তু তথ্যগুলো নিয়েছি। তার মধ্যে দেখো, সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে কিন্তু ডক্টর সুকুমার সেনের বইটার নাম আছে। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি পড়েছিল, ডক্টর সুকুমার সেনের লেখা গ্রন্থটির নাম কি? তো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। অনেকে ভুল করেছে, বাংলা করে দিয়েছে। তো এই বইটা পড়লে কিন্তু সুকুমার সেনের ছাড়া কিন্তু আপনারা এই বইটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে তথ্য আজকে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা বইটি কিনতে চান তারা আমার দেওয়া 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই বইটি কিনতে চাইলে 528 + 72 600 টাকা লাগবে কুরিয়ার নিতে, আর 528 টাকা লাগবে কলেজ স্ট্রিট থেকে নিতে। অলরেডি 375 কপি বুকিং হয়ে গেছে আর 25 কপি বাকি আছে। আর যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান, কাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। 500 টাকা মাসিক ফিক্স, 5 মাসের কোর্স। 2016 এবং ফ্রেশার্সরা উভয় ক্লাসটা করতে পারবেন। তারাও আমার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।